দেখো আজকে আমরা যে অবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কস্ট অফ ক্যাপিটালের ডব্লিউসিসি মানে ওয়ার্কিং ক্যাপিটাল। এই প্রশ্নটা যদিও তোমাদের পরীক্ষায় আসে তাহলে ধরে নিবে এটা 10 নম্বরের কোশ্চেন হবে। 10 নম্বরের কোশ্চেন হয় ম্যাক্সিমাম এই ধরনের কোশ্চেনগুলো। তাহলে দেখো একটা কোশ্চেন এখানে দিলাম আমি। এই কোশ্চেনের মধ্যে কি কি বলছে এখানে কস্ট অফ ক্যাপিটাল যখন আমরা করব মানে সেক্ষেত্রে মানে ওয়ার্কিং ক্যাপিটাল বা ডব্লিউসিসি যখন আমরা করতে যাব সেক্ষেত্রে আমাদের মানে কোশ্চেন কি কি আছে এটা আগে দেখতে হবে। যেমন ধরো এখানে আমাদের কোশ্চেনের মধ্যে বিডি ফুড লিমিটেড এর কিছু ইনফরমেশন দেওয়া আছে। যেমন ধরো এখানে কমন স্টক বলছে, প্রেফারেন্স স্টক বলছে, তারপর হচ্ছে ডিবেঞ্চার বলছে, এরপর রিটেন আর্নিং দিছে, মানে চারটা রিকোয়ারমেন্ট আমাকে দেওয়া আছে। এবং প্রতিটা কমন স্টক পার শেয়ার কত টাকা সেটা বলে দিয়েছে, প্রেফারেন্স স্টক পার শেয়ার কত 1000 টাকা করে, ডিবেঞ্চারের পার শেয়ারের টাকাও দেওয়া আছে, রিটেন আর্নিং এর এবং টোটাল ব্যালেন্স কোনটা কত টাকা টোটাল ব্যালেন্স এবং টোটাল একটা অ্যামাউন্ট আমাকে দিয়ে দিয়েছে প্রত্যেকটা শেয়ার। দেখো আমাদের এই যদি এইভাবে যদি কোশ্চেনটা সাজানো থাকে এবং যদি তোমাকে যদি বলে যে অঙ্কটাতে যেমন তারা আমাকে বলে দিয়েছে যে বিডি ফুড লিমিটেড হ্যাজ এ ক্যাপিটাল স্ট্রাকচার হুইচ ইন্ডিকেট দ্য অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। তো আমাদের ক্যাপিটাল স্ট্রাকচার মানে হচ্ছে আমরা জানি যে WACC ওয়েট অ্যাজ এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। তাহলে এটা যদি আমরা যখন ক্যালকুলেশন করব সেই ক্ষেত্রে আমাদের দুইটা ইনফরমেশন লাগে। এক প্রথমত হচ্ছে এখানে আমাদের একটা জিনিস লাগবে ওয়েট মানে ভার লাগবে, মানে ধরো কমন স্টকে কতটুকু বিনিয়োগ করছি সেটার একটা ওয়েট, তারপর হচ্ছে প্রেফারেন্স স্টকে কতটুকু বিনিয়োগ করছি সেটার একটা ওয়েট, তারপর হচ্ছে ডিবেঞ্চারে কতটুকু বিনিয়োগ করছি সেটার একটা ওয়েট, রিটেন আর্নিং এ কতটুকু বিনিয়োগ করছি সেটার একটা ওয়েট, মানে প্রত্যেকটার আলাদা আলাদা করে একটা ওয়েট বের করতে হবে। ওয়েটকে আমরা ইংলিশে এখানে W দ্বারা প্রকাশ করি এবং ওয়েট বের করতে হবে। আরেকটা জিনিস বের করতে হবে প্রত্যেকটা পার্সেন্টেজ বের করতে হবে। যেমন এখানে একটা পার্সেন্টেজ আছে, এখানে একটা পার্সেন্টেজ আছে, কমন স্টকের একটা পার্সেন্টেজ বের করতে হবে, রিটেন আর্নিং এর একটা পার্সেন্টেজ বের করতে হবে। ওই পার্সেন্টেজটাকে ওয়েটের সাথে আমরা গুণ করব, ওয়েটের সাথে ওই পার্সেন্টেজ। তাহলে দুইটা কাজ WCC বললে একটা হচ্ছে ওয়েট বের করা আর একটা হচ্ছে পার্সেন্টেজ বের করা। প্রত্যেকটা কি বের করতে হবে পার্সেন্টেজ। তাহলে প্রত্যেকটা পার্সেন্টেজ যদি বের করতে যাই পার্সেন্টেজটা আমরা কিভাবে বের করব, এখানে আমাদের প্রশ্নের নিচে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে। যেমন ধরো প্রথমে দেখো এই কোশ্চেনের মধ্যে এই যে এগুলো কিন্তু আমাকে বলে দিছে একটা দুইটা তিনটা, এই যে এখানে আবার চারটা, এখানে কিন্তু আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে যেগুলোর মাধ্যমে এই পার্সেন্টেজ গুলো পরিবর্তন হবে। মানে এখানে যে 14% বলছে 14% নাও হতে পারে, এটা পরিবর্তন হতে পারে। 15% ডিবেঞ্চার সেইগুলোর পার্সেন্টেজ গুলো আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এখানে দেখবো যে মানটা কিভাবে আসে। যেমন ধরো প্রথমটা করি আমরা। প্রথমে আমাদের বলছে প্রথম কোশ্চেনে কি বলছে দেখো রিকমেন্ড ওয়ান ডে। এখানে কি বলছে যে কারেন্টলি মার্কেট, এখানে কিন্তু ইনফরমেশনটা কার সাথে যাচ্ছে এটা তোমাকে দেখতে হবে। এখানে আমরা কিন্তু শেয়ার করতেছি কয়টা, এক কমন স্টকে, প্রেফারেন্স স্টক মানে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, তারপর ডিবেঞ্চার মানে ঋণপত্রে, রিটেন আর্নিং, সংরক্ষিত আয়ের, এই চারটার আমরা রিকমেন্ড করব। তাহলে আসলে প্রথমে কি বলছে বলছে যে দ্য কারেন্ট মার্কেট প্রাইস অফ দ্য কমন স্টক, তার মানে এটা কার লাইন বলেন তো কমন স্টকের, মানে ওর সাথে যাচ্ছে। এক নাম্বারটা শুধুমাত্র ওকে নিয়ে বলছে। তাহলে কমন স্টকের যে মার্কেট প্রাইস মানে কি আমরা কি বলতেছি এটা কমন স্টকের মার্কেট, আমরা মার্কেট প্রাইস মানে জানি যে কমন স্টকের মার্কেট প্রাইসকে পি নট দ্বারা প্রকাশ করা হয়। মার্কেট প্রাইস মানে আগের অঙ্ক আগের অন্যগুলো অর্ধেকগুলো মার্কেট প্রাইস বলে আমরা এসপি বলি মানে সেলস ভ্যালু, কিন্তু কমন স্টকের মার্কেট প্রাইসকে কি দ্বারা প্রকাশ করতে হয় পি নট দ্বারা প্রকাশ করতে হয়। তাহলে পি নট দেওয়া আছে কারেন্টলি দ্য কোম্পানি ডিক্লার দ্য ডিভিডেন্ড হচ্ছে কত টাকা পার শেয়ার 15 টাকা। এখন ডিভিডেন্ডের যখন লভ্যাংশ যখন আমরা ঘোষণা করি সেই লভ্যাংশটা আমরা নির্ধারণ করি কি লভ্যাংশ দুই ধরনের হয়, একটা বলছিলাম ডি নট আর একটা কি D1। ডি নট কখন হবে বলছিলাম যখন আমাদের লাস্ট ইয়ার বলবে বা বর্তমান বছর বা ভবিষ্যৎ মানে অতীতের বছর বললে তাহলে আমরা তখন এটাকে ডি নট বলি। আর D1 কখন বলি যখন সেটা ভবিষ্যতে হবে মানে এক্সপেক্টেড ডিভিডেন্ড, মানে আমরা লভ্যাংশ পাবো সেটা যদি আশা করি তাহলে সেটাকে বলা হয় D1। তাহলে এই অঙ্কের মধ্যে যেহেতু বলেই দিছে দেখো দা কোম্পানি কারেন্টলি মানে কি কারেন্ট ইয়ার মানে কি বর্তমান না, কারেন্ট ইয়ারে ডিক্লারেশন করতেছে। তাহলে বল আমার অঙ্কের কি D1 দেওয়া আছে নাকি D0 দেওয়া আছে? D0। এটা জিনিস কিন্তু কনফিউজ হওয়া যাবে না, মানে কারেন্ট মানে বর্তমান, এখনই লভ্যাংশ দিচ্ছি তার মানে সেটা হচ্ছে D0। তাহলে এখানে 15 টাকা যেটা লভ্যাংশ দিচ্ছি সেটা হচ্ছে কি D0। এরপর কি বলছে দেখো দা কোম্পানি হ্যাজ দ্য ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড উইথ ইনক্রিজ, মানে ডিভিডেন্ডের লভ্যাংশের যে বৃদ্ধির হার সেটা ইনক্রিজ হবে কত পার্সেন্ট হারে 10% হারে। 10% হারে ইনক্রিজ হওয়া মানে হচ্ছে গ্রোথ রেট, জি এর মান দেওয়া আছে। তাহলে যে অঙ্কের মধ্যে গ্রোথ রেট দেওয়া থাকবে ওই অঙ্কের মধ্যে অবশ্যই তোমাকে D1 টা বের করে নিতে হবে। এটা আমরা কোশ্চেনের মধ্যে আগে বলছিলাম অঙ্কের মধ্যে যদি গ্রোথ রেট মানে জি এর মান দেওয়া থাকে অবশ্যই আমাদেরকে D0 থেকে D1 এ কনভার্ট করতে হয়। আর D0 থেকে আমরা D1 এ কনভার্ট করার ফর্মুলা কি শিখছিলাম D1 D0 1 + G, এই ফর্মুলা দিয়ে আমাদেরকে কি করতে হয় বের করতে হয়। এখন
আমাদের দেখো এই মানগুলো আমরা বের করছি কমন স্টকের জন্য এবার আমাদেরকে কি করতে হবে আলাদা করে একটা ফরম্যাট করে ম্যাথটা করতে হবে তাহলে গিভেন দ্যাটে যা যা বের করলাম এটা আলাদা একটা ফরম্যাটে এই ম্যাথটা দেখো সিমিলারলি এই সূত্রটা অ্যাপ্লাই করে এবার আমাদেরকে লিখতে হবে উপরে কমন স্টক কস্ট অফ কমন স্টক দিয়ে আমাদের এই জিনিসগুলো মানগুলো এখানে বসাতে হবে সবগুলা এই যে একটু আগে যা বললাম সবগুলো মান এখানে ফর্মুলা দিয়ে লিখতে হবে কি কস্ট অফ কমন স্টক এখানে k = d1 এটা হচ্ছে আমাদের ফরম্যাট সূত্র এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে মানে কস্ট অফ কমন স্টকের ফর্মুলা হচ্ছে k d1 p0 - fc এখানে যেটা তারপর হচ্ছে 100 দিয়ে গুণ করব ঠিক আছে তাহলে এখানে যে জিনিসটা তোমরা মানে ফ্লোটেশন কস্ট fc অঙ্কের মধ্যে যেত না তাহলে এটা 0 একটু আগে তাহলে আমাদের যে d0 ছিল d0 এর ফর্মুলা কি d1 1 প্লাস g তাহলে কত d1 এ কত ছিল d1 এর ক্ষেত্রে d0 যখন বের করব সরি এখানে কি d1 = d0 এখানে দেখো ফর্মুলাটা এখানে দেখো একটু এই যে মানটা কিভাবে ক্যালকুলেশন করলাম দেখো এই যে 15 আমার অঙ্কের মধ্যে দেওয়া ছিল d0 এর মান এরপর 1 প্লাস g এর মানটা g এর মান ছিল কত পার্সেন্ট বলছে 10% হারে বাড়বে আর 10% মানে 0.10 এই মানটা এখানে বসাই দিছি জাস্ট ক্যালকুলেশন করে আমরা d1 এর মানটা বের করছি d0 ছিল g এর ছিল এটা এগুলো গিভেন দ্যাটের মধ্যে আমাদের কোশ্চেনের মধ্যে ছিল এই সিমিলার গুলোই আমরা এখানে কিসে বসাবো প্রশ্নের মধ্যে জাস্ট বসাই দিই ইনপুট করলে আমাদের উত্তর এটা চলে আসবে মানে k = d1 এই ফরম্যাটটা ইউজ করে আমাদের জাস্ট k এর পার্সেন্টেজটা বের করব এটা আগে তুলে নাও একটু দ্রুত শেষ হওয়ার পরে এরপর দেখো মানে একটা দাগ মানে তোমাকে আদার্স ইনফরমেশনে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে মানে এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে এগুলোর আলোকে আমাকে কিন্তু ম্যাথটা সলভ করতে হবে তাহলে দেখো এটা যদি কমপ্লিট হয় এরপর সেকেন্ডটা আমরা করব এরপর তৃতীয় মানে 3 নাম্বারটা করব এইভাবে করে স্টেপ বাই স্টেপ করব তাহলে আসো সেকেন্ডটাতে আমরা দেখি কি বলছে যে সেকেন্ডটাতে আমাদের কোশ্চেনের মধ্যে বলছে যে কি বলছে দা কোম্পানি প্রেফার স্টক তার মানে প্রেফার স্টক মানে এটা অগ্রাধিকার শেয়ারকে বলতেছে মেনশন করছে এই যে প্রেফার স্টকের জন্য কি ইনফরমেশন দিয়েছে দেখো রিমেন্ডেবল আফটার 5 ইয়ার্স মানে হচ্ছে এটা হচ্ছে পরিশোধযোগ্য হবে রিমেন্ডেবল করব 5 বছর পর মানে এর মান দেওয়া আছে 5 ইয়ার্স 10% প্রিমিয়াম যে শেয়ারের মানে এই যে শেয়ারের মূল্য কত টাকা বলছে 1000 টাকা যেটা আছে সেটা হচ্ছে ফেস ভ্যালু মানে ফেস ভ্যালু দেওয়া আছে কত টাকা তাহলে আমার অঙ্কের মধ্যে সবসময় কোনো একটা অঙ্ক করতে গেলে আগে আমরা ফেস ভ্যালুকে এখান থেকে আইডেন্টিফাই করতে হয় ফেস ভ্যালু দেওয়া আছে 1000 টাকা এরপর এখানে যেহেতু কত পার্সেন্ট প্রেফার স্টক হচ্ছে কত পার্সেন্টের বলেন তো 14% তাহলে 14% যদি হয় তাহলে এখানে তোমাকে প্রেফার স্টকের পিডি বের করে নিতে হবে প্রেফার তোমার ডিভিডেন্ডের মানে যে লভ্যাংশটা আছে প্রেফারের ওইটা ডিভিডেন্ডের লভ্যাংশটা কার থেকে বের করব সবসময় ফেস ভ্যালু কত পার্সেন্ট 14% তার মানে 140 টাকা পিডিটা বের করতে হবে মানে ফর্মুলাটা হচ্ছে প্রেফার স্টকের একটা ফর্মুলা আছে ফর্মুলাটা দুইভাগে আমি গত ক্লাসে বলছিলাম তোমাদের প্রেফার স্টকের ফর্মুলা হচ্ছে দুইটা একটা হচ্ছে আমাদের যদি অঙ্কের মধ্যে n এর মান দেওয়া থাকে তাহলে একভাবে করব আর একটা হচ্ছে n এর মধ্যে n এর মান যদি দেওয়া থাকে যেটা এখানে n এর মান দেওয়া আছে তাহলে আমাদের ওই যে n এর মানের যে ফর্মুলাটা আছে ওইটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে তাহলে পিডিটা বের করে নিতে হয় এরপর হচ্ছে n এর মান বলছে n এর মান কত বছর বলছে 5 বছর তাহলে 5 বছরটা বের করে নিতে হবে বলছে 10% প্রিমিয়ামে আমি এটা রিমেন্ডেবল করব তাহলে রিমেন্ডেবল করলে আরবি মানে রিমেন্ডেবল ভ্যালুকে তুমি আরবি বা ম্যাচুরিটি ভ্যালু যেটা আমরা বলি দুটোটা দিয়ে করতে পারি তাহলে এটা কত পার্সেন্ট প্রিমিয়াম বলছে 10% তাহলে ফেস ভ্যালু থেকে সব সময় বের করে দিতে হবে প্রিমিয়াম বললে সব সময় যোগ হবে তাহলে ফেস ভ্যালু কত পার্সেন্ট 10% তাহলে ফেস ভ্যালু 10% হলে ফেস ভ্যালু হচ্ছে কত টাকা 1000 টাকা আর 1000 টাকার কত পার্সেন্ট বলছে 10% আমাকে রিমেন্ডেবল করতে হবে তাহলে সেই ক্ষেত্রে 1000 প্লাস এদিকে কত টাকা 100 টাকা তাহলে 1100 টাকা হচ্ছে আমাদের রিমেন্ডেবল ভ্যালু মানে হচ্ছে আরবির মানটা এরপর অঙ্কের মধ্যে বলে দিয়েছে যে ফ্লোটেশন কস্ট প্রেফার স্টক ফ্লোটেশন কস্ট হচ্ছে আমাদের 20% তাহলে ফ্লোটেশন কস্টটা 20% বলে দিয়েছে অফ সেলস প্রাইস মানে বিক্রয়ের মূল্যের কত পার্সেন্ট বিক্রয় মূল্যের 20% হচ্ছে আমার কি করতে হবে তোমার কি করতে হবে বলো বিক্রয় মূল্যের কত পার্সেন্ট 20% হচ্ছে ফ্লোটেশন কস্টটা আমাকে নির্ধারণ করতে হবে তাহলে ফ্লোটেশন কস্ট এফসি দ্বারা প্রকাশ করি সেই ফ্লোটেশন কস্টটা কার উপর ধরবো যেহেতু এই অঙ্কের মধ্যে দেখো এখানে বলে দিয়েছে কারেন্টলি দা পেপার স্টক সেলস মানে আমরা বর্তমানে বিক্রি করতেছি কত টাকায় মার্কেটে এটা বিক্রি করতেছি কত টাকায় 1200 টাকা তাহলে যেহেতু আমাকে বলে দিয়েছে ফ্লোটেশনটা কস্টটা ধরবা সেলস প্রাইসের উপর তাহলে সেলস প্রাইস দেওয়া আছে সেলস প্রাইস দেওয়া আছে 1200 টাকা এই 1200 টাকার উপরে কত পার্সেন্ট ধরবো 1200 টাকা 20% কত আসে দেখেন তো 1200 টাকা 20% কত 1200 টাকা 20% বের করো এরপর 240 টাকা 1200 টাকা 240 টাকা এরপর হচ্ছে আমাদের এনএসবি টা বের করতে হবে তাহলে এনএসবি যেহেতু অঙ্কের মধ্যে যদি এফসি থাকে বলছিলাম আগের ম্যাথে অঙ্কের মধ্যে যদি এফসি থাকে তাহলে আমাদের কি করতে হবে এনএসবি বের করতে হবে আর এনএসবি এর ফর্মুলা কি এসবি মাইনাস এফসি
তাহলে এসবি কত দেওয়া আছে প্রশ্নে? প্রশ্ন তো দেওয়াই আছে এসবি কত বলেন। এই যে এসবি দেওয়া আছে কত 1200 টাকা। তাহলে 1200 টাকা থেকে তোমাকে এফসি এর মানটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে 240 টাকা যদি বাদ দিয়ে দিই তাহলে কত হবে? 960। তাহলে সবগুলো ইনফরমেশন আমরা বের করছি গিভেন ডেটে। এবার আমরা দেখো তোমাকে আমি সলভিং এ একটু দেখাই, মানে কোন ফর্মুলা ইউজ করে আসলে তোমরা ইউজ করবা। তাহলে প্রেফার স্টক যখন আমরা বের করব, সেই প্রেফার স্টকে যখন বের করব সেক্ষেত্রে প্রেফার স্টকের ফর্মুলা হচ্ছে এটা। এই ফর্মুলা লাগবে আমাদের প্রত্যেকটা মানগুলো আমরা বের করে নিতে হবে। তাহলে দেখো এখানে আমি একটু জোন দিয়ে দিই যাতে তোমরা বুঝতে পারো। দেখো এই যে এটা হচ্ছে প্রেফার স্টকের মূল ফর্মুলাটা, মানে যেটা হচ্ছে n এর মান যদি দেওয়া থাকে প্রেফার স্টকের এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে। এই যে এখানে পিডি বের করলাম 140, সেটা এখানে বসাবা। আরবি যে কথা এনবি ম্যাচুরিটি ভ্যালুটা 1100 টাকা, সেটা এখানে বসাবা। এনএসবি যেটা বের করছে যে এনএসবি 960, সেটা এখানে বসাবে। আর বাকিগুলো সব ঠিক আছে। আর প্রেফার স্টকের যে ফর্মুলাটা আছে সেটাকে সংক্ষেপে আমরা কেপি দ্বারা প্রকাশ করি। জাস্ট এই যে গিভেন ডেটের যে মানগুলো আছে জাস্ট এগুলো এখানে ইনপুট করবে। তাহলে তোমরা ইনপুট করার পরবর্তীতে দাপে এভাবে করে আনসারটা পেয়ে যাবে। দেখো ক্যালকুলেশন করো, দেখে মানগুলো একটু দ্রুত বসা হবে। তোমরা আগে গিভেন ডেট দিয়ে এটা তুলে নিবা পুরোটা, তারপর এগুলো ইনপুট করো। সঞ্জয় মিলছে? হবে মিলছে তোমার? তাহলে সবকিছু ক্যালকুলেশন করার পর আমাদের এটা কিন্তু আনসারটা অবশ্যই পার্সেন্টেজে লিখতে হবে। যেমন ধর একটু আগে কমন স্টক যেটা করছিলাম ওগুলো কিন্তু আনসারটা কিসে লিখতে হবে? এই যে 21% যেটা ছিল কমন স্টকের পার্সেন্টেজ, ওইটাও কিন্তু পার্সেন্টেজে দিতে হবে। তাহলে আনসারগুলো সব সময় পার্সেন্টেজে দিবা। আচ্ছা দেখো এরপর আমরা পরবর্তী মানে প্রথম 1 2 যেটা করলাম, এবার 3 নাম্বার ইনফরমেশনে কি বলছে আমরা দেখি। বোর্ডে দেখো 3 নাম্বার ইনফরমেশন আমাদেরকে বলছে দা ম্যাচুরিটি ডিবেঞ্চার ইজ 10 ইয়ার্স, মানে হচ্ছে n এর মান দেওয়া আছে। তাহলে n মানে 3 নাম্বারের ক্ষেত্রে, তাহলে এটা যেহেতু ডিবেঞ্চারকে নিয়ে করছে, দেখো এখানে আমাদের কমন স্টকের করে দিয়েছি, প্রেফার স্টক করছে, এখন বলছে ডিবেঞ্চারের ইনফরমেশনগুলো দিয়েছে। এই ডিবেঞ্চারের ইনফরমেশনের আলোকে কি কি বলছে একটু দেখো। সো ডিবেঞ্চারের মধ্যে বলতেছে যে আমাদের ডিবেঞ্চার n এর মান হচ্ছে কত বছর বলছে? 10 ইয়ার্স বলে দিয়েছে। তাহলে লিখে ফেললাম। এরপর বলছে আফটার 10 ইয়ার্স the debenture is remainable, মানে পরিশোধযোগ্য হবে কত পার্সেন্টে? 12%। তাহলে রিমেন্ডেবল এটা কি প্রিমিয়ামে বলছে না ডিসকাউন্টে বলছে? প্রিমিয়াম মানে সবসময় যোগ আর ডিসকাউন্ট মানে বিয়োগ, এটা মাথায় রাখবা। তাহলে পার শেয়ার কত টাকা বলো তো? পার শেয়ার হচ্ছে 2500 টাকা। তাহলে ফেস ভ্যালু কত? ফেস ভ্যালু যা মানে এখানে যে শেয়ারের মূল্যটা দেওয়া থাকবে ওইটা হচ্ছে আমাদের ফেস ভ্যালু অঙ্কে। তাহলে ফেস ভ্যালু বলছে 2500 টাকা। আর আমাদের 2500 টাকা যদি ফেস ভ্যালু হয়, এবার বলছে রিমেন্ডেবল 12% প্রিমিয়াম, মানে হচ্ছে আমাদের পরিশোধযোগ্য হবে, মানে রিমেন্ডেবল মানে আরবি দ্বারা প্রকাশ করি। তাহলে প্রিমিয়াম মানে কি? ফেস ভ্যালু। সবসময় এটা যদি রিমেন্ডেবল পরিশোধযোগ্য হয় তাহলে সবসময় তোমরা ফেস ভ্যালু থেকে কাউন্ট করবা। আর যেহেতু প্রিমিয়াম বলছে, এখানে কোশ্চেনের মধ্যে বলছে প্রিমিয়াম বললে সবসময় যোগ হবে। তাহলে ফেস ভ্যালু কত পার্সেন্ট বলছে? আমাদের ফেস ভ্যালু কত পার্সেন্ট বলছে? 12%। দেখি বাইরে কাউন্ট দাও, 12% কত আসে? 2500 টাকার 12% কত আসে? 2500 টাকার 300 12%। তাহলে 2500 যোগ 300 2800, দুইটা যোগ করলে রিমেন্ডেবল ভ্যালু কত? 2800 টাকা। প্রত্যেক আসলে বুঝতে পারছো? কোশ্চেন থাকলে বল। এরপর বলছেন দা কোম্পানি কারেন্টলি সেলস, মানে বর্তমানে আমরা এটা বিক্রি করতেছি কত পার্সেন্ট ডিসকাউন্টে? 5% ডিসকাউন্টে আমরা এটা কি করতেছি? বিক্রি করতেছি। তাহলে যদি 5% ডিসকাউন্টে বিক্রি করি তার মানে আমাদের আগে দেখতে হবে এসবি, মানে সেলস ভ্যালু কত দেওয়া আছে। অঙ্কের মধ্যে কি সেলস ভ্যালু দেওয়া আছে? কোথাও কি সেলস ভ্যালু দেওয়া আছে? দেখো তো অঙ্কের মধ্যে কিন্তু কোথাও সেলস ভ্যালু দেওয়া নাই। তাহলে সেলস ভ্যালু যদি দেওয়া না থাকে, যেটাই ফেস ভ্যালু সেটাই কি সেলস ভ্যালু। ক্লিয়ার? যেটাই ফেস ভ্যালু সেটাই সেলস ভ্যালু, কারণ কোথাও বলে দেয় সেলস ভ্যালু কত টাকা। তাহলে এটা যদি বলা না থাকে তাহলে যেটা ফেস ভ্যালু এটা সেলস ভ্যালু। এখন আমাদের ওই যে সেলস ভ্যালুটা বিক্রি করতেছে বলছে সেলস করতেছে 5% ডিসকাউন্টে। তাহলে সেলস ভ্যালু যদি ডিসকাউন্টে বিক্রি করে তাহলে সেলস ভ্যালু ইকুয়ালস টু কত পার্সেন্ট ডিসকাউন্টে? 5% ডিসকাউন্ট। আচ্ছা এটা দেখো, যেটা 5% ডিসকাউন্ট করতেছি ফেস ভ্যালুর কত পার্সেন্ট ডিসকাউন্ট? 5% ডিসকাউন্ট। তাহলে 5% ডিসকাউন্ট মানে হচ্ছে ডিসকাউন্ট মানে সব সময় বাদ যাবে। তাহলে 2500 টাকা 5% কত হয়? 125, 2500 থেকে 125 বাদ দাও, কত আসছে? 2000 কত? 375, 2375 টাকা। এটা হচ্ছে আমাদের সেলস ভ্যালু। কিন্তু আমার অঙ্কের মধ্যে যদি ফ্লোটেশন কস্ট দেওয়া থাকে, এখন এখানে যে ফ্লোটেশন কস্ট দেওয়া থাকলে অবশ্যই আগের অঙ্ক বলছি এনএসপি বের করতে হবে। ফ্লোটেশন কস্ট কত? 1.5 অফ দ্য ফেস ভ্যালু, মানে ফেস ভ্যালুর কত পার্সেন্ট? 1.5। তাহলে ফ্লোটেশন কস্ট যখন আমরা বের করব তাহলে এফসি বের করব, ফেস ভ্যালু যা দেওয়া আছে তার 1.5% বলছে। তাহলে ফেস ভ্যালু কত দেওয়া ছিল আমার অঙ্কে? 2500 টাকা। 2500 এর 1.5% কত আসছে?
আড়াই হাজারের 1.5% কত? 37.5। 37.5। এখন আমাকে এনএসবি বের করতে হবে। আর এনএসবি সূত্র কি? এসবি মাইনাস এফসি। তাহলে এসবি কত বের করছিলাম একটু আগে? 2375। এটা থেকে তোমার এই যে 37.5 এটা বাদ দিয়ে দিবা। বাদ দিলে কত আসে? 2375 থেকে 37.5 বাদ দিলে কত? ক্যালকুলেটরে করে বলো। 75 মাইনাস 37.5 মানে এফসি ফ্লোটেশন কস্টটা বাদ দিয়ে দিব। কত আসে? 2337.5। 2337.5 এটাই সবার এটা হচ্ছে। তাহলে এটা দিয়ে আমাদের কি করতে হবে, মানে পুরো গিভেন দ্যাটটা দেওয়ার পর এবার দেখো গিভেন দ্যাটটা যদি বুঝতে পারো এবার আমরা ফর্মুলাতে কিভাবে। আচ্ছা আরেকটা বিষয় বলি, এখানে অঙ্কের মধ্যে দেখো আমাদের কিন্তু কর্পোরেট ট্যাক্স দেওয়া আছে আর একটা হচ্ছে পার্সোনাল ট্যাক্স দেওয়া আছে। এই জিনিসটা কর্পোরেট ট্যাক্স সব সময় যাবে ডিবেঞ্চারে আর পার্সোনাল ট্যাক্সটা যাবে সব সময় রিটার্ন আর্নিং, এটা মাথায় রাখবা। পার্সোনাল ট্যাক্স সব সময় রিটার্ন আর্নিং এর সাথে সম্পর্ক আর কর্পোরেট ট্যাক্সটা সব সময় ডিবেঞ্চারের সাথে সম্পর্ক। এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবে, এটা কনফিউজ হওয়া যাবে না। এবার দেখো আমি উত্তরটা একটু দেখাই, মানে প্রশ্নের মধ্যে কিভাবে তোমরা উত্তরটা বসাবে। এই যে দেখো এটা হচ্ছে আমাদের কস্ট অফ ডিবেঞ্চারের ফর্মুলা হচ্ছে এটা। এটার আলোকে এই যে গিভেন দ্যাটে যা মান বের করছে সবগুলো এখানে ইনপুট করবা তোমরা, ঠিক আছে? এখন এখানে আরেকটা জিনিস আমরা বের করি নাই, সেটা হচ্ছে ইন্টারেস্টটা। এই যে ইন্টারেস্টটা সবসময় আমরা কার থেকে বের করবো বলছিলাম? ইন্টারেস্ট সবসময় ফেস ভ্যালু থেকে বের হবে। তাহলে ফেস ভ্যালু কত পার্সেন্ট বলছিলাম আমাদের কোশ্চেনে? কত পার্সেন্ট বলছে? 15% নাকি? এই যে বলে দিয়েছে দেখো 15% ডিবেঞ্চার। তাহলে ওইখানে ওইটা আমাদের আইটা বের করে নিতে হবে এখানে। তাহলে এটা কিভাবে বের করব? 15% ডিবেঞ্চার যদি হয় তাহলে ফেস ভ্যালু হচ্ছে কত টাকা? 2500 টাকা। 2500 টাকার 15% মানে ফেস ভ্যালুর 15%। ফেস ভ্যালু 15% করলে কত আসবে? 375। ওই 375টা আমাদের এখানে বসাতে হবে এখানে। এরপর 1 মাইনাস টিআর। টিআর মানে ট্যাক্স, ট্যাক্সের হার ছিল আমাদের বলছে টিআর, ট্যাক্সের হার দিছে 40%। 40% কে আমরা পার্সেন্টেজ তুলে দিলে 0.40। এই জিনিসটা এখানে বসাবো। আর আরবির মান আমরা বের করছি এখানে 2800 টাকা। এনএসবির মান বের করছি 2337। এই যে এখানে বের করছি 2337, এটা এখানে বসাইছি। আর এখানে আরবি এখানে এনএসবি, দুটোটা মানটা বের করে 2 দিয়ে ভাগ করছি। এই ক্যালকুলেশনটা হুবহু গিভেন দ্যাট তুলে এরপর এটা তুলছি। এরপর মানগুলো বসাবো। টিআর মানে ট্যাক্স রেট না? টিআর মানে ট্যাক্স রেট 10.56 সবার নিচে আনসার। আর আনসার সবসময় কি হিসেবে হবে বলছিলাম? পার্সেন্টেজে দিতে হবে। আনসার সবসময় এখানে পার্সেন্টেজে দিতে হবে। তাহলে এই আনসার অঙ্কের হচ্ছে 10.56। এবার দেখো পরেরটা দেখো আমাদের। তাহলে প্রত্যেকটা করছি এবার আমাদের এখানে অঙ্কের মধ্যে তাহলে কয়টা ইনফরমেশন বের করছি দেখি বলো তো? কার বের করছি? এই যে 1 করলাম, 1ও করছি, 2ও করছি, 3ও করলাম। তিনটা করে ফেলছি কিনা? এখন আমার অঙ্কের মধ্যে আরেকটা জিনিস ছিল, এটা কি? রিটেন আর্নিং। রিটেন আর্নিং যদি থাকে তাহলে তোমরা দেখবে যে পার্সোনাল ট্যাক্স আছে কিনা। কি আছে কিনা? পার্সোনাল ট্যাক্স আছে কিনা। পার্সোনাল ট্যাক্স থাকলে ওটা বাদ দিয়ে দিতে হবে। কি করতে হবে? পার্সোনাল ট্যাক্স থাকলে ওটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে ফর্মুলাটা কি হবে? রিটেন আর্নিং এর যদি ইয়াদ আছে কেই মানে আমরা যেটা কমন স্টকে বের করছিলাম এটা হুবহু লিখে ফেললো 1 মাইনাস পিটি। পিটি মানে পার্সোনাল ট্যাক্স। তাহলে কেআর কস্ট অফ রিটেন আর্নিং এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কেআর। কে দ্বারা প্রকাশ করি কেই মাইনাস 1 মাইনাস পিটি। পিটি মানে হচ্ছে পার্সোনাল ট্যাক্স, যেটা আমাদের একটু আগে এখানে দেখাই দিয়েছিলাম। পার্সোনাল ট্যাক্স ছিল 25%, প্রশ্নের মধ্যে উল্লেখ ছিল। আর 25% কে বাংলা আসে 0.25 মানে 100 দ্বারা ভাগ করলে আর কি। ও 25% কে যখন 100 দ্বারা ভাগ করব 0.25 আসবে। ওই 0.25 টা আমরা এখানে বসাবো আর এটা দ্বারা গুণ করে আমাদের এই আনসারটা আসবে। তাহলে প্রত্যেকটার কি আলাদা আলাদা করে আমরা চারটার কি পার্সেন্টেজ বের করছি কিনা? চারটা পার্সেন্টেজ বের করছি। আচ্ছা আমি বুঝিয়ে দিই, পরে তোমরা তুলে নিয়ে অঙ্কটা আমি আগে শেষ করে দিই। তাহলে কস্ট অফ এটা বের করলাম। এরপরে দেখো কি করতে হবে পরবর্তী ধাপে আমাদের কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের যেহেতু বলছে ডব্লিউসিসি করতে, মানে ওয়ার্ক টোটাল ওয়ার্ক ডব্লিউসিসি টা যদি করতে বলে তাহলে কি করব? আমাদের এই ধরনের একটা ফরম্যাট করব। ফরম্যাট করে আমাদের জন্য ম্যাথটা করতে সুবিধা হবে। যেমন ধরো আমাদের প্রশ্নের মধ্যে ছিল কমন স্টক হচ্ছে 20 লাখ টাকা আর প্রেফারেন্স স্টকে দেওয়া ছিল, এগুলো সবগুলো কোশ্চেনে দেওয়া ছিল। ডিবেঞ্চার দেওয়া ছিল 15 লক্ষ টাকা এবং রিটার্ন আর্নিং ছিল 5 লাখ। সব যোগ করলে হচ্ছে 50 লাখ টাকা হয়। এখন এখানে এটা কেমন আসছে আমি বলি, এরপর এটা কেমন আসছে দেখো। এখানে এটা হচ্ছে আমাদের ওয়েট বের করতে হবে। এরপর হচ্ছে কস্ট। কস্ট মানে কি? আমরা যে প্রত্যেকটার পার্সেন্টেজ বের করছি এটাকে বলা হচ্ছে কস্ট। মানে চারটা বের করলাম না, প্রথমটা বের করছি মানে কমন স্টকে বের করছি। আগে এটা বোঝাই তারপর এটা বোঝাচ্ছি। দেখো এই জিনিসটা কেমন আসছে। যেমন ধর আমাদের টোটাল মূলধন কত টাকা বলেন না? 50 লাখ টাকা। এই জিনিসটা কেমন আসছে আমি এখানে দেখাই দিচ্ছি। আমাদের টোটাল মূলধন কত বলো? 50 লাখ টাকা। আর ওই যে কমন স্টকের মূলধন কত? শুধু 20 লাখ টাকা। তাহলে এইটা দিয়ে যখন তুমি 20 লাখকে যখন 50 লাখ দিয়ে ভাগ করবা তখন এটা চলে আসবে। ক্লিয়ার? এবার আসলে এটা কেমনে বের হইছে? সিমিলার কাজ।
এটা উপরে কত যাবে বলেন তো? অভি বলেন উপরে কত? উপরে 10 লাখ, নিচে কত লাখ? সিমিলার সবসময় 50 লাখ, মানে মূলধনটাকে নিচে লিখবো আর যাকে বের করতেছি তাকে উপরে লিখবো। তাহলে এটা ওইভাবে বের করবা, এটা ওইভাবে বের করবা, প্রত্যেকটা ওয়েটগুলো বের হয়ে গেছে। আর এগুলো কোথায় পাচ্ছি দেখো, যেমন ধরো প্রথমটা তোমরা যে খাতায় করছো না ব্যাক কমন স্টকের পার্সেন্টেজ কত বলো তো? কত বের করছিলাম দেখে বলো। আমরা যে প্রথম কোশ্চেনে মানে বের করলাম একটু আগে কমন স্টকের মানে ওয়ার্কিং 1 এ করছিলাম 21% ছিল প্রথমটা কমন স্টক। তাহলে 21% কে যখন আমরা 100 দ্বারা ভাগ করে দিব তাহলে কত আসবে? 0.00 লেখা যায় কথা না রে ভাই কি কথা। এরপর এটাকে 100 দিয়ে ভাগ করব, সেকেন্ডটা যেটা বের করছি 16.31 ওটাকে 100 দিয়ে ভাগ, এরপর এটা 10.56 ওটাকে 100 দিয়ে ভাগ করে এই জিনিসটা এগুলো আসছে। এবার তাহলে ওয়েটা বের করছি, কস্টটা বের করছি। এবার এটার সাথে এটা গুণ করে এটা বের করব, এটার সাথে এটা গুণ করে এটা বের করব, এটার সাথে এটা গুণ করে এটা, এটার সাথে এটা গুণ করে এটা। তাহলে সবগুলো যখন মান হবে একটা পার্সেন্টেজ আসবে, ওই আনসারটাকে লাস্টের উত্তরটাকে 100 দ্বারা গুণ করে দিলে মানে এটা 16.41 ওইটাকে যখন আমরা 100 দ্বারা গুণ করব এটাই হচ্ছে আমাদের WSCC। তাহলে আমাদের লাস্ট উত্তর হবে 16.41, মানে সব যোগ করার পর অঙ্ক একবারই সমাপ্তি। বুঝতে পারছো?